বানের জলের সঙ্গে লড়ছেন বন্যার্তরা। সুপেয় পানি খাবারের সংকট, আরও একজন মৃত্যু। দুর্গত এলাকায় সেনাবাহিনী। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার, বললেন কৃষিমন্ত্রী। রংপুরে 11 দলের সমাবেশে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ 4 দাবি। শেখ মুজিব নয়, স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান, বলছেন স্পিকার। ৭১-এ ভূমিকার জন্য চাইতে হবে ক্ষমা। টানা বর্ষণের পর সৃষ্ট বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। সুপেয় পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়ক ডুবে গিয়ে ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ। ত্রাণ তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। পানির নিচে ঘরবাড়ি, ডুবে আছে রাস্তাঘাট, দুর্বিষহ জীবন পানিবন্দী মানুষের। কক্সবাজারে থেমে থেমে এখনও হচ্ছে বৃষ্টি। 5 উপজেলায় নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। এর মধ্যে চকরিয়ার ভোগান্তি সবচেয়ে বেশি। প্রশাসনের হিসাবে জেলায় পানিবন্দী 2.5 লাখ মানুষ। আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে গত কালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমেছে, তবে কমেনি দুর্ভোগ। বন্ধ রয়েছে বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। 3 দিন ধরে আশ্রয় কেন্দ্রে দিন কাটছে অনেকের, সেখানেই রান্না খাওয়া, অপেক্ষা ঘরে ফেরার। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছে, পর্যাপ্ত খাবারের অভাব এবং ওরা খুব দুর্ভোগে আছে। আমরা আশ্রয় কেন্দ্রে আছি, এখানে ভীষণ কষ্টে আছি। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। আমরা এখানে এখন খাইতে পারতেছি না, লইতে পারতেছি না। এই এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক, ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। উজানের ঢলে ফেনীতে ঝুঁকিতে পড়েছে নদীতীর রক্ষাবাঁধ। পানিবন্দী হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানি বাড়লে আমরা আতঙ্কের ভিতরে থাকি। এখানে এখন আজকে 2 দিন একটা বাঁশের মুয়া যদি গাঙ্গের ভিতরে যাইয়ে ভাঙতে, আর নইলে 1.5 ফুট জায়গা আছে বাকি। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পানি উন্নয়ন বোর্ড ওইখানে 3বার কাজ করছে। আমার কথা হলো, যদি একবার যদি করার মতো করে তো দ্বিতীয়বার তো আর করা লাগে না। তো এখানে 3বার করছে। তো এখানে পানি উন্নয়ন বোর্ড আমি যদি এই কথাটা বলি, এটা মিথ্যে হবে না। এখানে চোর ডাকাতের উন্নয়ন হতেছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় বিভিন্ন জায়গায় ডুবে আছে ফসল, ভেসে গেছে মাছের ঘের। হাসিবুর রহমান, স্টার নিউজ। চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। এমন মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্পিডবোট নিয়ে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ করছেন সেনা সদস্যরা। এই চিত্রই বলে দিচ্ছে সাতকানিয়ার বন্যার ভয়াবহতা কতটুকু। যতদূর চোখ যায় কেবল অথই জল। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের এই জনপদ। উপজেলার কেউচিয়া, বাজালিয়া, ঢেমসা, চরতিসহ প্রায় সবকটি ইউনিয়নের গ্রামীণ সড়ক, ফসলি জমি এবং ঘরবাড়ি পুরোপুরি পানির নিচে। গ্রামগুলোতে আটকা পড়েছে হাজারো মানুষ। এখানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আগে আমরা যে নৌকা ভাড়া 30 টাকা যেতাম, এখন সেটা 200-300 এরকম নিচ্ছে আমাদের থেকে। বসত ভিটা ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টার কিংবা বহুতল শিক্ষা প্রতিষ্ঠানে। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে দুর্ভোগ। সাতকানিয়া 17টি ইউনিয়ন, একটি পৌরসভা আজকে 6 দিন ধরে পানির নিচে রয়েছে। বিশেষ করে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। 1 কোমর পর্যন্ত পানি হয়েছে। সবগুলা যেগুলো নাকি ফার্নিচার আছে, ঘরের জিনিসপত্র সব আর কি পানির মধ্যে নষ্ট হয়েছে আর কি। উপজেলা প্রশাসনের পাশাপাশি দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী। শুধু উদ্ধার কাজই নয়, পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন তারা। গতকাল পর্যন্ত আমরা 2000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি। আজকে আরো 1000 প্যাকেট বিতরণ করা হচ্ছে। আমরা 17 মেট্রিক টন চাল গতকাল বিতরণ করেছি। আজকে বিতরণ করছি আরো প্রায় 5 মেট্রিক টন চাল। উজানের ঢলে ভেসে গেছে অনেকের পুকুরের মাছও। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, আকস্মিক বন্যার আরও খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রোকনউদ্দিন এবং বান্দরবান থেকে নিবিড় সাহা আছেন আমাদের সাথে। শুরুতে চলে যেতে চাইব রোকনউদ্দিনের কাছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কি পরিস্থিতি জানান?
রঞ্জু, নিশ্চয়ই আমি যেখানে বসে আছি একটি নৌকার উপরেই বসে আছি। আপনার আশেপাশে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানের পরিস্থিতিটা কীরকম আসলে। এখানে শুধুমাত্র হাঁটু কিংবা কোমর সমান পানি নয়, এখানে অনেকগুলো ঘর বাড়ি কিন্তু আসলে পানির নিচেই কিন্তু এখন তলিয়ে গেছে। আমার পেছনেই যে দুজন এই নৌকাটিতে অবস্থান করছেন তাদেরও ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং তাদের যে সংসার অর্থাৎ তাদের যে পরিবার তারা কিন্তু সাইক্লোন সেন্টার যেটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। এবং এই যে দিক দিয়ে আসলে নৌকাটি চলছে এটি ছিল আসলে একসময় সড়ক ছিল, কিন্তু এখন সেটি নৌকা ঘাট হিসেবে পরিচিতি পেয়েছে। আমি যদি একটু পেছন দিকে যদি একটু ফ্রেমটাকে যদি একটু দেখাতে বলি, যে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি একটি নৌকা ঘাটে পরিণত হয়েছে। রীতিমতো এখানে 20 থেকে 30 টাকা 50 টাকা করে আসলে মানুষ পারাপার করছেন এবং যেখানে ঘরবাড়ি তলিয়ে গেছে সেখান থেকে তাদের যে ছোটোখাটো দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্যই তারা আসলে এই যে রুটটি সেটি ব্যবহার করছেন, কিন্তু নৌকা দিয়েই তারা আসলে চলাচল করছেন। এবং এখানে এখনও পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে তেমন কোনো ত্রাণ আসেনি, যার কারণে এখানের লোকজন খুবই দুর্বিষহ কিন্তু অবস্থায় রয়েছে। আমরা যদি একটু এবং আমার এই যে একটু যদি কথা বলি যে আপনার ঘরবাড়ি এখন কি পরিস্থিতি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ঘরবাড়ি এখন পানিতেই আপনার এখন ডুবানোর অবস্থাতে, পানির নিচে, পানির তলেই আমরা এখন পানি আমার ঘর। যেমনটি শুনছিলেন আসলে তিনি রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রোকন উদ্দিন জানাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি। এবং আমাদের সহকর্মী নিবিড় আছেন আমাদের সাথে, নিবিড় সাহার সাথে যুক্ত হতে চাইবো এবং নিবিড়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি আছেন বান্দরবানে এবং সেখানকার কি পরিস্থিতি। রঞ্জু, এখানকার বন্যা পরিস্থিতির কথা যদি বলি, যে গতকাল থেকে কিন্তু বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওয়াবদা ব্রিজ এলাকায়, এটি মূল শহরের ভেতরেই, ঠিক বাস স্ট্যান্ড থেকে ঠিক 2 মিনিট লাগে এই পথে। আমি যদি একটু আমার পেছনে দেখাই, যে গতকালকেও কিন্তু এই যে ব্রিজ এবং রাস্তাটি দেখছেন সেখান দিয়ে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে যেতে পেরেছেন। সেখানে কিন্তু আজকে আমরা দেখছি যে বুক সমান পানি এবং এখন এর আশপাশে যে শেরেবাংলা নগর পাশাপাশি অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় গতকালকেও কিন্তু আমরা দেখিয়েছি যে কি পরিমাণ ভোগান্তি স্থানীয়দের মধ্যে হচ্ছে। পাশাপাশি অনেকেই কিন্তু আসলে আর্মি পাড়া যেটিকে বলা হয়, এর পাশেই আর্মি পাড়া, যার কারণে অনেকেই কিন্তু সেই আর্মি পাড়ায় কিন্তু আসলে রয়ে গেছেন। অনেক যে একচালা কিংবা একতলা যে ঘরগুলো রয়েছে, আজকে কিছুক্ষণ আগে আমি যে পরিস্থিতি দেখে এসেছি যে সেই ঘরগুলো কিন্তু পুরোটাই তলিয়ে গেছে। পাশাপাশি 2 থেকে 3 তলা যে ভবনগুলো রয়েছে সেগুলোর আমরা দেখেছি যে নিচতলা পুরোপুরি পানির নিচে ডুবে আছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে গতকালকেও কিন্তু আসলে আমরা এই পথ ধরেই কিন্তু আসলে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ঘুরেছি, কিন্তু আজকে যদি দেখাই স্থানীয়রা কিন্তু এখনো এই পথ ধরে যাতায়াত করছে, যে বুক কোথাও কোথাও বুক সমান পানি, কোথাও কোথাও গলা সমান পানিও কিন্তু আমরা দেখছি। পাশাপাশি গতকাল রাত থেকে কিন্তু আসলে গেল 24 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবনে। পাশাপাশি সাঙ্গু নদীর বিকেল 3টা পর্যন্ত সাঙ্গু নদীর পানি 16.81 মিটার ওপর দিয়ে, বিপদসীমার 16.81 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যার কারণে কিন্তু আসলে গতকাল রাত থেকে যে পাহাড়ি বর্ষণ এবং ভারী বৃষ্টি এসবের কারণেই কিন্তু আসলে মূলত এই যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেই সাথে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে পানির পরিমাণ বাড়ছে। হয়তোবা স্থানীয়দের মধ্যে যেতে আশঙ্কা যে আজকেও যদি আসলে এরকম বৃষ্টি হয় তাহলে মূল শহরের আরও অনেক অংশ কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বান্দরবন থেকে সবশেষ খবর। নিবিড় সাহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে বান্দরবান এবং চট্টগ্রামের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে
জানাচ্ছিলাম পুরো বিষয়টা। শুধু পার্বত্য অঞ্চল নয়, বৃষ্টিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং যেই সঙ্গে যানজট এবং তীব্র হর্ন নগরবাসী নিত্য সঙ্গী হয়ে যায়। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন যে যদি কোনো প্রকল্প হাতে নেওয়া হয় এবং পরিকল্পিত প্রকল্পের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আগামী 2 বছর পর নগরবাসীর সুফল পেতে পারে। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে আমাদের সহকর্মী জিসান আহমেদ। চলুন সেটা একটু দেখে আসি। রাজধানীর মিরপুর, মেঘ ডাকলেই নাকি এখানে রাস্তায় জমে হাঁটু পানি। 27 বছর ধরেই এই অবস্থার সাক্ষী মঈন হোসেন। কিন্তু এর শেষ কোথায় অন্য সবার মতো তারও অজানা। কঠিন ভোগান্তিতে যেমন আমার কালকে ধরেন ব্যবসা বন্ধ থাকবো, সব তলে গেছে, হাউস মাউস ভিতরে সব তলে গেছে। একমাত্র এই রোডটাই বেশি অশান্তি। 10 মিনিট থেকে 20 মিনিট পিছিয়ে হলে সব তলে রোডঘাট হোমা নিয়ে যায়। সারা জীবনই দেখতেছি মিরপুরের এই একই অবস্থা। গাড়ি ধোয়ার এই ছবি দেখে বোঝা মুশকিল এটি খালনা চলাচলের রাস্তা। এই জলজটে সড়কে যানজটে কাটে ঘন্টার পর ঘন্টা, তারপরও থেমে যাওয়ার সুযোগ নেই। এর সঙ্গে লড়াই যেন নগরবাসীর প্রতিদিনের বাস্তবতা। গাড়িগুলোও ঠিকভাবে পাওয়া যায় না, তো ময়লা নোংরা আবর্জনা পানি আমাদেরকে পায়ে হেঁটে আসতে হয়। অনেক বিরক্তকর, খুবই কষ্ট হইতেছে ভাই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, রাস্তাঘাটে এরকম পানি জমে যায়, মানে চলাচল খুবই বাজে অবস্থা হয়ে যায়। এর সঙ্গে আছে তীব্র হর্ন, কালো ধোঁয়া আর ভাগাড়ের ভোগান্তি। এর থেকে রেহাই মিলবে কবে, সে প্রশ্ন প্রায় সবার কণ্ঠে। আজকের কাম তো অলরেডি ওখান থেকে নৌকা দিয়ে মানুষ পার করতে আগে, এখন ভ্যান দিয়ে মানুষ পারাপার করে। এই 31 বছর এই জায়গায় কোনো উন্নতি দেখতেছি না, এই পানির কোনো অবসান দেখতেছি না। আসা যাওয়ার খুবই আর কি ভোগান্তি। এই যে আসলাম, এই পাশে সব প্যান জামা কাপড় ভিজে গেছে, একবার গেছি ওই পাশ, তো ওই পাশের তো প্যান জামা কাপড় ভিজে গেছে। এই চাপ পড়ছে নগরবাসী শরীর ও মনে, বাড়ছে উচ্চ রক্তচাপ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শহরের জীবনকে দায়ী করতে পারেন আপনি, কারণ এই শহরে আমাদের যে স্ট্রেস, শহরে থাকার যে আমরা রাত্রি জেগে থাকতেছি, আমরা যেমন আমরা বলি হার্টের জন্য হার্ট অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক, এসব নিয়ে দেখা যাচ্ছে প্রথম তার লক্ষণই হলো ওটা নিয়ে এসে আসলো আমাদের কাছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সমন্বিত পরিকল্পনায় শুধু নয়, এর কার্যকর বাস্তবায়ন চাইছেন নগর পরিকল্পনাবিদ। বলছেন এই কাজে জনগণকে যুক্ত করা গেলে পরিবর্তন সম্ভব 2 বছরে। সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে এবং যেখানে নগর সরকারও 11টা মন্ত্রণালয়ের 54টা সংস্থার বিশৃঙ্খল পরস্পর বিরোধী প্রকল্প এবং সমন্বয়ী কার্যক্রমের বিপরীতে একটি সমন্বিত কর্মধারায় পরিকল্পিতভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে একটি পরিকল্পিত যাত্রায় ঘুরে দাঁড়াবে। আর সেজন্য শক্তিশালী নগর সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন নগরবিদরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ঢাকায় রোগীর চাপ কমাতে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে ডিএমসি ডে 2026 ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামেও সমান গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতি উপজেলায় কমপক্ষে 10,000 কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, প্রত্যেক উপজেলায় অন্তত 2 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলো আমরা এক্সপোর্টে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছলো। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত। হেলথ মিনিস্টার, স্টেট মিনিস্টার, সেক্রেটারি, ওনাদেরকে অন্য কাজগুলো দেখতে হচ্ছে। এই পার্টিকুলার এই বিষয়টা যেটা আপনি মেনশন করেছেন, ওটা আমার যতটুকু ধারণা আছে, আমি মাঝে মাঝে আমাকে উনি আপডেট দেন, ডক্টর জিয়া বোধহয় এটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করি যেটা আমরা বলেছিলাম, ইনশাল্লাহ একটা সময় তো আমরা সেই পর্যায়ে যেতেই পারবো। আমরা শুরু করি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবে সরকার, জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লার টাউন হল মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন করে মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সব প্রস্তুতি নিচ্ছে সরকার। তালিকা তৈরির পর দেয়া শুরু হবে সহায়তা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকই হোক, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি, একদম সেপারেট করে। সো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের
সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় ঐক্য জোট। এতে বক্তব্য রাখছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানবো, আমাদের সহকর্মী মাহমুদ রাফিন আছেন সেখানে। রাফিন, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? কেন্দ্রীয় কোন কোন নেতা উপস্থিত আছেন, কি বলছেন তারা? রঞ্জু, 11 দলীয় ঐক্যের যে আজকে রংপুর বিভাগীয় সমাবেশ, ইতিমধ্যে প্রধান অতিথি সভাপতি সহ যে নেতাকর্মী রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন, তারা সকল উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এখন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ বীর বিক্রম বক্তব্য রাখছেন। মূলত আজকের যে বিভাগীয় সমাবেশ, সেই বিভাগীয় সমাবেশে 4টি মূল দাবিকে কেন্দ্র করে এই সমাবেশ: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সঠিক রূপরেখা প্রদান এবং কুশিন এবং যে সীমান্ত হত্যা বন্ধ, একই সাথে জনদুর্ভোগ লাঘবে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকের এই সমাবেশ। এই সমাবেশে থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু সমাবেশের যে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং অনুষ্ঠানের যে সভাপতি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তারা দুজনেই মঞ্চে এসেছেন। এছাড়াও যে 11 দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, খেলাফত মজলিসের যিনি মহাসচিব জালালউদ্দিন রুমি সহ কিন্তু এই জাতীয় আমার বাংলাদেশ পার্টি জাকপার রাশেদ প্রধান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বক্তারা যেটি বলছেন যে গণভোটের রায় দিয়েছে জনগণ, এই গণভোটের রায়কে বাস্তবায়ন না করে জনগণের সাথে বর্তমান সরকার তারা প্রতারণা করেছে এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে সীমান্তে যে হারে পুশিন হচ্ছে, সেই পুশিন যেন বন্ধ করা হয় এবং সীমান্ত হত্যাও যেন বন্ধ করা হয়, সেই বিষয়টি নিয়ে তারা দাবি জানাচ্ছেন। এবং একই সাথে জনদুর্ভোগ লাঘবের জন্য যে কর্মসূচিগুলো নেওয়া দরকার, সরকারের প্রতিশ্রুতি, সেই কর্মসূচি নেওয়ার দাবি জানিয়েছেন। এবং তিস্তা মহাপরিকল্পনায় রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2 কোটি মানুষের দীর্ঘদিনের আন্দোলনের যে সংগ্রাম, যে বিষয়টি চলছে। ইতিপূর্বে বক্তারা যেটি জানাচ্ছেন যে নির্বাচন চলাকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির সঠিক রূপরেখার দাবিতে কিন্তু আজকে সমাবেশে বক্তারা বক্তব্য রাখছেন। রঞ্জু, রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে গণভোটের রায় বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় ঐক্য জোট। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। যাচ্ছে পরের সংবাদে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, 25শে মার্চের ক্র্যাকডাউনের আগে সুযোগ থাকার পরও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। সে কারণেই স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা স্বীকার করে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। 71-এর রণাঙ্গনে গৌরবময় ভূমিকা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। সে ইতিহাস স্মরণ করতেই মহাখালীতে সমবেত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যরা। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশকে বিভক্ত করা হলো, কারা করেছে? প্রতিবেশী দেশ। এতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের নানা ঘটনা প্রবাহ স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান, আর রণাঙ্গনের নেতৃত্বে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টই। ক্র্যাকডাউনে অবগত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বিভক্তির বিপরীতে জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনা কর্মকর্তারা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।